গুলশানের জোড়া খুনের ঘটনা নিয়ে সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত রাজধানীর গুলশান এলাকায় নৃশংসভাবে গলা কেটে দুইজনকে হত্যাকাণ্ডের মূল আসামি রুমনকে চট্টগ্রামের হালিশহর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গত 28শে অক্টোবর 2024 তারিখে রুমন একটি চায়ের দোকানে কাজ করত। তার যে সেই চায়ের দোকানের যে মালিক সেই রফিকুল ইসলাম শিকদার এবং সেখানে আরেকজন কর্মরত ছিলেন সাব্বির, যাদের বাড়ি মূলত বরিশাল এবং ময়মনসিংহ এলাকায়। সেখানে যে আমাদের যে আসামি রুমন, সে মূলত সেখানে 7 থেকে 15 দিন পূর্বে সেখানে চাকরি নেয় এবং চাকরি নেওয়ার পরে সেখানে তিনি একসাথে সেখানে থাকেন এবং সেই বাসার পিছনে একটা জায়গাতে তারা একসাথে বসবাস করতেন। পরবর্তীতে সেই যে দোকানের যে মালিক মোহাম্মদ রফিকুল ইসলাম, বরিশাল নিবাসী, তার সাথে কিছু লোকের টাকা পয়সা রিলেটেড কিছু সমস্যার কারণে এই রুমনের সাথে তাদের যোগাযোগ হয় এবং তারা সবাই মিলে একসাথে পরিকল্পনা করে যে এই যে ভিকটিম মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সাব্বির 15 বছর বয়সী, তাদেরকে তারা হত্যা করবে। এরই ধারাবাহিকতায় তারা গত 26শে সেপ্টেম্বর তারা রাত 2টার দিকে এই ঘুমন্ত অবস্থায় মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সাব্বিরকে কুপিয়ে জখম করে এবং তাদেরকে সেখানে মৃত অবস্থায় আমরা 28 তারিখে উদ্ধার করি। পরবর্তীতে আমরা সেখানে দেখতে পাই যে এখানে আমরা বেশ কিছু বিষয় নিয়ে পর্যালোচনা করি। আমরা দেখতে পাই যে আসামি রুমন, তার যে দৈহিক কাঠামো, তার পক্ষে কিন্তু একা এই দুইজন ব্যক্তিকে খুন করা সম্ভব না। তার রুমনের দেওয়া স্বীকারোক্তি মতে সেখানে আরও দুজন ব্যক্তি ছিল, যাদের সাথে এই মোহাম্মদ রফিকুল ইসলামের টাকা পয়সা নিয়ে কিছুটা সমস্যা ছিল, কিছু টাকা রফিকুল ইসলামের কাছে দেনা অবস্থায় ছিল। এই কারণে বাকি যে দুইজন আসামি, একজন হচ্ছে সাব্বির, ফয়সাল এবং আরেকজনের নাম আমরা এখনও সংগ্রহ করতে পারিনি, যাকে মূলত রুমন এখনও চেনে না, কিন্তু তাদের সাথে চুক্তি হয়েছিল তারা রুমনকে কিছু টাকা পয়সা দিবে এবং সেই লোভেই সে মূলত এই দুজন ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে এবং তাদেরকে হত্যা নিশ্চিত করার পরে পরবর্তীতে আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখতে পাই যে ওই বাসায় যে সকল মালামাল ছিল, যে বাসার যে সকল দোকানের যে মালামালগুলি ছিল, বাসার যে মালামালগুলি ছিল, এগুলি পরবর্তীতে তারা উদ্ধার করে একটি ভ্যান ভাড়া করে সেগুলো সেখান থেকে নিয়ে যায় এবং সেইগুলি কিশোরগঞ্জে নিয়ে যায়। পরবর্তীতে আমাদের র্যাব 7 এবং র্যাব 1-এর একটি যৌথ অভিযানিক দল, তাকে আমরা মূলত কিশোরগঞ্জে ফলো করি এবং কিশোরগঞ্জ থেকে সে পরবর্তীতে আমাদের উপস্থিতি টের পেয়ে সে পরবর্তীতে চট্টগ্রামে চলে যায়। চট্টগ্রামে হালিশহর থেকে পরবর্তীতে আমরা এই রুমনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং সে আমাদের কাছে তার তথ্য মতে তিনি প্রাথমিকভাবে স্বীকার করেছেন যে তিনি হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং হত্যাকাণ্ডের সাথে আরও যে দুজন ব্যক্তি জড়িত আছে তাদেরকেও আমরা গ্রেফতার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আশা করি আমরা অচিরে তাদেরকে ধরতে পারব। 5ই আগস্ট পরবর্তীতে বিভিন্ন সময়ে অবৈধ অস্ত্র, হত্যা, মাদক, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি এবং চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত অভিযোগে প্রায় 1170 জনকে গ্রেফতার করেছে এখন পর্যন্ত। এর ভিতরে আমরা মূলত যেটিকে প্রায়োরিটি দিচ্ছি, আপনারা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ আমরা ভাইরাল হয়েছে দেখতে পাই, যেখানে ছাত্র জনতার উপরে যে গণঅভ্যুত্থান, সেখানে কিন্তু গুলি বর্ষণকারী অনেকেই কিন্তু আমরা সেই সামাজিক যোগাযোগ মাধ্যম ভিডিও চিত্রে কিন্তু আমরা দেখতে পাই। সো আমরা আমাদের যে র্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন কর্তৃক এবং আমাদের যে র্যাবের আভিযানিক দল আছে, র্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা শাখার, তারা মূলত এই ছবিগুলি যাচাই বাছাই করছি এবং সেখান থেকে আমরা মূলত এখন পর্যন্ত প্রায় 10 জনকে গ্রেফতার করেছি যাদের হাতে অস্ত্র ছিল। ইভেন আমরা দেখতে পেয়েছি সেখানে AK-47 সদৃশ কিন্তু অস্ত্র সেখানে আমরা দেখতে পেয়েছি। এছাড়াও আমরা দেখেছি দেশীয় অস্ত্র দিয়েও তারা কিন্তু বিভিন্ন ছাত্র জনতার উপর তাদেরকে জখম করেছে এবং তাদেরকে আমরা গ্রেফতার করছি এবং এরকম আমাদের কাছে আরও প্রায় 30 থেকে 40 জনের তথ্য রয়েছে, যাদের ছবি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগ্রহ করেছি এবং তাদেরকে আমরা অচিরেই গ্রেফতার আওতা নিয়ে আসব। এছাড়াও আপনারা জানেন যে বিভিন্ন পর্যায়ের যে সকল নেতারা ছিলেন, যারা হুকুমদাতা হিসেবে তাদের নামে বিভিন্ন ধরনের মামলা আছে, এরকম বিভিন্ন পর্যায়ের প্রায় 39 জন বড় পর্যায়ের নেতা, তাদেরকেও কিন্তু আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মূলত যে তিথির যে সময়টা, এটা সকাল এবং সন্ধ্যার দিকে থাকে। তো সকাল এবং সন্ধ্যাকে টার্গেট করে আমরা মূলত আমাদের টহলগুলিকে জোরদার করব। এছাড়াও যেদিনকে প্রতিমা বিসর্জনের দিনও আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে এবং সার্বক্ষণিকভাবে আমাদের নজরদারি এবং গোয়েন্দা নজরদারি সব জায়গায় অব্যাহত আছে। আমি বলতে চাই যে এখানে পূজাকে ঘিরে একটু উস্কানি রয়েছে, কেউ এখানে একটু বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করতে পারে।
বাট আমরা অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই আমরা প্রত্যেকটি বিষয়কেই সচেতনভাবে দেখব এবং যাতে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেই বিষয়ে আমরা সর্বোচ্চ সজাগ থাকব।